হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রাইসুল ইসলাম রিয়ান। পড়ালেখা করছি চুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ ঢাকা। আজকে আমরা শুরু করছি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়। এর আগে আমাদের প্রথম অধ্যায় অলরেডি হয়ে গেছে, ওখানে 3টা লেকচার আছে, যারা করোনি অবশ্যই করে নেবে। গতি চ্যাপ্টার নিয়ে আমি যদি কয়েকটা কথা বলি, যে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ে যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে যদি অন্যতম গুরুত্বপূর্ণ কয়েকটা চ্যাপ্টারের কথা বলি, গতি চ্যাপ্টার তার মধ্যে অন্যতম। মানে এইটা অত্যন্ত বেসিক চ্যাপ্টার। আবার এখান থেকে অনেক ধরনের কোশ্চেন হতে পারে, অনেক ভালো ভালো অনেক ভালো মানের কোশ্চেন হতে পারে। এখানে তুমি গ্রাফ নিয়ে জানবা, গ্রাফ থেকে বিভিন্ন জিনিস কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো জানবা। আবার এই চ্যাপ্টারে যে জিনিসগুলো পড়বা এইগুলো হচ্ছে তোমরা যে ইন্টারমিডিয়েটে আরও অ্যাডভান্স লেভেলের কিছু করবা, ওইটার বেসিক জিনিসটা এইখানে জানবা আর কি। এইখানে বেসিক জিনিসটা তোমাদের গ্রো হবে, ওইটা পরবর্তীতে গিয়ে তোমরা আরও অ্যাডভান্স লেভেলে আরও বেশি কিছু জানবা, কিন্তু বেসিক জিনিসটা এই চ্যাপ্টারে আছে। আসলে এই চ্যাপ্টার যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে সৃজনশীল প্রশ্ন যেমন আসে, এখান থেকে এমসিকিউ কিন্তু অনেক আসে। অর্থাৎ এই চ্যাপ্টারটা আমাদের অনেক ভালোভাবে পড়তে হবে। চলো আজকে শুরু করি। আজকে লেকচার হচ্ছে আমাদের 1 নাম্বার লেকচার। আমরা যদি শুরু করি, দেখো আছে প্রসঙ্গ কাঠামো। আমি যদি কয়েকটা কথা বলি, যে এই চ্যাপ্টার যখনই তুমি পড়তে যাবা, ওই বিভিন্ন গতি এগুলো যখন পড়তে যাবা, তখনই দেখবা প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ কাঠামো এই জিনিসগুলো বারবার আসতেছে। তাই প্রথমে প্রসঙ্গ কাঠামোটা কি এই জিনিসটা একটু ভালোভাবে দেখে নিই, প্রসঙ্গ বিন্দু কি এগুলো দেখে নিই, তাহলে পরে যখন সংজ্ঞায় এই কথাগুলো আসবে তখন আর সমস্যা হবে না। আচ্ছা, আমি একটু লিখি, লেখার আগে আমি বলি যে প্রসঙ্গ কাঠামো কি। প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটা দৃঢ় বস্তু যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান সুনির্দিষ্ট করা হয়। আমি আবার বলতেছি, প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটা দৃঢ় বস্তু যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান সুনির্দিষ্ট করা হয় বা অবস্থান চিহ্নিত করা হয়। আমি যদি একটু লিখতে চাই যে প্রসঙ্গ কাঠামো হলো এমন এমন একটি দৃঢ় যার সাপেক্ষে কোনো বস্তুর বা বিন্দুর অবস্থান সুনির্দিষ্ট বা চিহ্নিত করা হয়। আচ্ছা, তাহলে প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটা দৃঢ় বস্তু যার সাপেক্ষে কোনো বস্তুর বা বিন্দুর অবস্থান সুনির্দিষ্ট বা চিহ্নিত করা হয়। আচ্ছা, এইটা কি বোঝাইলো আমরা যদি একটু ডিপলি বোঝার চেষ্টা করি, যে এইখানে ধরো এটা একটা গাছ, এখানে একটা গাছ আছে, এটা হচ্ছে ভূমি, আর এইখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই গাছটা থেকে মানুষটার দূরত্ব তুমি ধরো 10 মিটার। আচ্ছা, আমি যদি বলি আমার অবস্থানটা কিভাবে নির্ণয় করব। তুমি ধরো একজনকে ফোন করছো, সে বলছে যে তুমি কোথায় আছো, মানে একটা বন্ধুর বাসায় তুমি যেতে চাও, তুমি রাস্তার মধ্যে আর মানে বাসায় কিভাবে যাবা, তোমার বন্ধুকে একবার ফোন দিলে, ফোন দেওয়ার পরে তুমি বন্ধুকে তোমার অবস্থানটা বলতেছো, তুমি কি বলবা যে এখানে একটা বড় গাছ আছে, গাছ থেকে আমি 10 মিটার দূরে আছি। তাহলে তুমি অবস্থানটা নির্দিষ্ট হলো না যে কোথায় আছো, অবস্থানটা নির্দিষ্ট হলো। যে একটা বন্ধু তোমার কাছে জানতে চাইলো যে তোমার অবস্থানটা কোথায়, তুমি বললা যে এই যে আমার সামনে একটা গাছ আছে, এই গাছ থেকে আমি এত দূরে অবস্থান করতেছি। তাহলে তোমার অবস্থানটা নির্দিষ্ট হলো না, সুনির্দিষ্ট হচ্ছে না। তাহলে এটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামো কি? এই যে প্রসঙ্গ কাঠামো হচ্ছে এটা গাছ, গাছটাই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তারপরে যদি আমরা আরেকটা জিনিস আছে প্রসঙ্গ বিন্দু, এটা নিয়ে যদি একটু কথা বলি, যে প্রসঙ্গ বিন্দু এটা তো সম্পূর্ণ একটা কাঠামো। আমরা প্রসঙ্গ একটা বিন্দু নিয়ে যদি চিন্তা করি, তাহলে প্রসঙ্গ বিন্দু আমরা কি বলতে পারি? প্রসঙ্গ বিন্দু বলতে আমরা বলতে পারি যে যেই বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান বা তার গতি বা তার স্থিতি এগুলো সম্পর্কে আমরা জানি, সেটাই হচ্ছে প্রসঙ্গ বিন্দু। কি বলতে পারি? যে যেই বিন্দুর সাপেক্ষে
কোনো বিন্দুর অবস্থান, তারপর বলতে পারি অবস্থানের পরিবর্তন, তারপরে কি বলতে পারি, তারপরে বলতে পারি গতি, তারপরে স্থিতি ইত্যাদি সম্পর্কে জানা যায়, সেটি হচ্ছে প্রসঙ্গ বিন্দু। আচ্ছা দেখো, তাহলে যে বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান বা অবস্থানের পরিবর্তন বা গতি বা স্থিতি ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারি, সেটি হচ্ছে প্রসঙ্গ বিন্দু। আচ্ছা, একটা পিঁপড়া গতিশীল, এটা আমরা কিভাবে বুঝবো? একটা পিঁপড়া যে গতিশীল আছে বা একটা বিন্দু যে গতিশীল আছে সেটা কিভাবে বুঝবো? সেইটা বুঝবো, ধরো এইখানে একটা বিন্দু আছে এবং এইখানে আরেকটা বিন্দু আছে। এইটাকে যদি আমরা প্রসঙ্গ বিন্দু ধরি, এটাকে যদি আমরা কি ধরি? প্রসঙ্গ বিন্দু ধরি। আচ্ছা দেখো, এইটা তো এখানে আছে, তাহলে এখান থেকে এইটার দূরত্ব কত? ধরি 20 মিটার। একটু পরে আমরা দেখলাম যে এই বিন্দুটা যে আছে, এই বিন্দুটা আরো সামনে চলে গেছে, সামনে চলে গিয়ে এই বিন্দুটা ধরো এই যে এই জায়গায় চলে আসছে, এই জায়গায় চলে আসলো। এই জায়গায় চলে আসলে তুমি এই দূরত্বটা কত, এটা তুমি ধরতে পারো আরো 5 মিটার। তাহলে আগে দূরত্ব কত ছিল? আগে দেখো, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব ছিল 20 মিটার, তারপর এই বিন্দুটা আরো সরে গিয়ে এই জায়গায় চলে আসছে, তখন আরো 5 মিটার সরে আসছে, এখন এটা দূরত্ব হয়ে গেছে 25 মিটার। এইটা যে সরে গেল বা অবস্থানের পরিবর্তন হলো বা এর যে গতি ঘটলো, গতির কারণেই তো সরে গেছে। তাহলে অবস্থান ছিল এখানে, অবস্থানের পরিবর্তন হয়ে চলে আসছে এখানে, তাহলে কি অবস্থানের পরিবর্তন হয়েছে না? এইখান থেকে এখানে চলে আসছে, এটা পরিমাপ করছে কার দ্বারা? এই বিন্দুটার দ্বারা। কারণ এই বিন্দু থেকে আগে আমরা পরিমাপ করে পাইছি 20 মিটার, এই বিন্দু থেকে পরে আমরা পরিমাপ করে পাইলাম 25 মিটার। তাহলে এই বিন্দুর সাহায্যে আমরা দেখতে পারতেছি অবস্থানের পরিবর্তনটা। যেহেতু এই বিন্দুর সাপেক্ষে আমরা অবস্থানের পরিবর্তনটা বের করলাম, সেহেতু এই বিন্দুটা হচ্ছে আমাদের প্রসঙ্গ বিন্দু। ঠিক আছে, তাহলে প্রসঙ্গ কাঠামো কি, প্রসঙ্গ বিন্দু কি, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা পরে যদি যাই, দেখো স্থিতি। আচ্ছা স্থিতি কি? স্থিতি হচ্ছে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে সময়ের সাথে সাথে কোনো কিছুর যদি অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে সেটাই হচ্ছে স্থিতি। তাহলে স্থিতি কি? প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন হচ্ছে না, কার সাথে? সময়ের সাথে। সময়ের সাথে কোনো কিছু যদি প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে না নড়ে বা অবস্থানের পরিবর্তন না হয়, সেটাই হচ্ছে স্থিতি। আমরা যদি একটু লিখতে চাই যে স্থিতি হচ্ছে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে সময়ের সাথে যদি কোনো বিন্দুর অবস্থানের পরিবর্তন না হয়, সেটি হচ্ছে স্থিতি। তাহলে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কোনো সময়ের সাথে যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন না হয়, আমরা বুঝতেছি সেটাই হচ্ছে স্থিতি। স্থিতি এই যে এখান থেকে আমরা যদি আরেকবার একটু দেখি যে এইখানে আছে একটা গাছ না, এখানে যেহেতু প্রসঙ্গ বিন্দু নিয়ে চিন্তা করতেছি, আমরা একটা বিন্দুই ধরি যে এটা হচ্ছে ধরো একটা বিন্দু, এটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু এবং এই জায়গায় আরেকটা বিন্দু আছে। এই দুইটা দূরত্ব যদি এখানে হয় 10 মিটার, তাহলে ধরো 0তম সেকেন্ডে, মানে এখন আমি সময় স্টার্ট করি নাই, এখানে একটা বিন্দু আছে, এটা প্রসঙ্গ বিন্দু এবং এই জায়গায় একটা বিন্দু আছে, এটার দূরত্ব হচ্ছে 10 মিটার। এখন যদি আমি মানে স্টপ ওয়াচ চালু করি বা আমরা যদি ঘড়িতে দেখি, তাহলে সময় বাড়তেছে, কিন্তু এর যদি অবস্থানের আর পরিবর্তন না হয়, তার মানে এইখান থেকে যে 10 মিটার দূরত্ব যদি না বাড়ে বা না কমে, অর্থাৎ 10-এর থেকে যদি দূরত্ব না বাড়ে, 10-এর থেকে যদি দূরত্ব না কমে, তাহলে আমরা বুঝবো যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে অবস্থানের যদি পরিবর্তন না হয়, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে বলবো কি এটা স্থির অবস্থায় আছে, এর জন্য স্থিতি ঘটেছে।
এটা স্থির অবস্থায় আছে কিভাবে তাহলে বুঝলাম? প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে যদি সময়ের সাথে মানে সময় পরিবর্তন হচ্ছে, সময় বাড়তেছে কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তখনই আমরা বুঝবো যে এটা স্থির অবস্থায় আছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো স্থিতি দুই প্রকার, কি কি? পরম স্থিতি আর আপেক্ষিক স্থিতি। এর মধ্যে খেয়াল করো, পরম স্থিতি কিন্তু এটা অসম্ভব। এটা মানে একটা শুধু ধারণা, কিন্তু পরম স্থিতি কিন্তু অসম্ভব। কেন পরম স্থিতি অসম্ভব আমি একটু বুঝাই, হালকা করে বুঝাই। দেখো, এই যে প্রসঙ্গ বিন্দু আর এই যে এই বিন্দুটা আছে, এর মধ্যকার দূরত্ব 10 মিটার। যদি 5 মিনিট পরেও এর দূরত্ব 10 মিটারই থাকে, বা যদি না বাড়ে বা না কমে, তাহলে কি বুঝবো এটার কি স্থিতি অবস্থায় আছে, মানে স্থির অবস্থায় আছে। কিন্তু এটা তো পৃথিবীর মধ্যে আছে, তাই না? পৃথিবীর মধ্যে আছে, পৃথিবীটাই তো ঘুরতেছে, পৃথিবীটাই তো স্থির না। তাহলে এটার ভিতরে কোনো জিনিস স্থির থাকে কিভাবে? খেয়াল করো, আমরা স্থির কার সাপেক্ষে নির্ণয় করতেছি? একটা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে। কিন্তু আমি যদি সামগ্রিকভাবে এই জিনিসটাকে দেখি, যে এই জিনিসটা তো আছে পৃথিবীর ভেতরে। যেমন একটা গাছ আছে, গাছ থেকে একটা মানুষের দূরত্ব 10 মিটার। এখন সেই মানুষটা যদি সেখানে বসে থাকে 20 মিনিট পরেও কি তার দূরত্ব সেই 10 মিটারই থাকবে? তাহলে আমরা কি বলবো? স্থির অবস্থায় আছে। কিন্তু সেই গাছটা এবং মানুষটা তো পৃথিবীর ভেতরে আছে, পৃথিবীর ভেতরে আছে না, মানে ভূপৃষ্ঠে আছে। কিন্তু পৃথিবীটাই তো ঘুরতেছে। পৃথিবী যদি ঘুরতে থাকে, সব কিছু ঘুরতেছে না? ঘুরতেছে। সব কিছু যদি ঘোরে, তাহলে কি এই ভিতরে যে গাছ আছে, মানুষ আছে, তারাও ঘুরতেছে না? তারা কি স্থির? স্থির না। কিসের সাপেক্ষে স্থির? এই প্রসঙ্গ বিন্দুটার সাপেক্ষে স্থির। ঠিক আছে? তাহলে পরম স্থিতি বলতে আসলে কিছুই নেই। পরম স্থিতি সঠিক নয়, পরম স্থিতি হচ্ছে অসম্ভব। কারণ পরম স্থিতি যদি আমরা চিন্তা করি, যে পরম স্থিতি কখন হবে? যখন সব কিছু স্থির। সব কিছু কি স্থির থাকে? যে পৃথিবীর ভেতরে যদি কোনো কিছু স্থির থাকে, কিন্তু পৃথিবীটাই তো গতিশীল অবস্থায় আছে, তাহলে কি পরম স্থিতি অসম্ভব? পরম স্থিতি অসম্ভব হলে তাহলে কেমন স্থিতি সম্ভব? এই আপেক্ষিক স্থিতি সম্ভব। পরম স্থিতি অসম্ভব, কিন্তু আপেক্ষিক স্থিতি সম্ভব। আপেক্ষিক স্থিতিটা কি? যখন কোনো কিছুর সাপেক্ষে আমরা স্থিতি বা গতি এগুলো চিন্তা করি, সেটা হচ্ছে আপেক্ষিক। কোনো কিছুর সাপেক্ষে, বুঝছো? মানে কোনো কিছুর সাপেক্ষে যখন আমরা চিন্তা করি, সামগ্রিক দৃষ্টিতে চিন্তা করি না, কোনো কিছুর সাপেক্ষে আমরা যখন কিছু চিন্তা করি, সেটাই হচ্ছে আপেক্ষিক। তাহলে কোনো কিছুর সাপেক্ষে যখন আমরা স্থিতি চিন্তা করি, তখন কি হবে সেটা? তখন হবে সেটা আপেক্ষিক স্থিতি। তাহলে পরম স্থিতি অসম্ভব এবং আপেক্ষিক স্থিতি সম্ভব, এবং আপেক্ষিক স্থিতি আমরা নির্ণয় করি। ঠিক আছে? আচ্ছা, পরে যদি যাই, এই যে গতি, স্থিতি যে আমরা পড়লাম, স্থিতির সম্পূর্ণ বিপরীত হচ্ছে গতি। তাহলে স্থিতির বিপরীতভাবে যদি আমরা এই জিনিসটা লিখতে চাই, তাহলে কেমন আসে দেখো। আমরা লিখতে পারবো যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে সময়ের সাথে যদি কোনো বিন্দুর অবস্থানের পরিবর্তন হয়, তবে সেটি গতি। আচ্ছা, এই জিনিসটা কি পরে সাইডে দেখা যাবে কিনা? এই জিনিসটা আমি একটু নিচে নামাই দিই, এটা একটু নিচে নামাই দিই, দেখো। আচ্ছা, এইটাও আমরা একটু নিচে নামাই দিই। আচ্ছা আচ্ছা, খেয়াল করো তাহলে কি বলছে, তবে সেটি গতি। তাহলে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে সময়ের সাথে যদি কোনো বিন্দুর অবস্থানের পরিবর্তন না হয়, প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে সময়ের সাথে কোনো বিন্দুর অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তখন সেটাকে আমরা বলবো গতি। এখন সম্পূর্ণ স্থিতির বিপরীতভাবে যদি আমরা একটু উদাহরণ দিই, যে এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে আমাদের প্রসঙ্গ বিন্দু, সেটি হচ্ছে আমাদের কি? প্রসঙ্গ বিন্দু। এবং এখানে আরেকটা বিন্দু আছে। আমরা যদি এটা রংটা একটু চেঞ্জ করে দিই, যে এখানে আরেকটা বিন্দু আছে, এই দুটা দূরত্ব কত? আগে দেখছিলাম আমরা 10 মিটার। তাহলে 5 মিনিট পরও যদি দূরত্ব আমাদের 10 মিটারই থাকে, বা 10 মিনিট পরে যদি আমাদের দূরত্ব 10 মিটার থাকে, তাহলে আমরা সেটাকে বলছিলাম স্থির অবস্থায় আছে। কিন্তু 5 মিনিট পরে যদি দেখা যায় যে এই বিন্দুটা এই দিকে আরো আগে এসে এই জায়গায় চলে আসছে, দেখো এই বিন্দুটাই আগে যখন এই অবস্থানে ছিল, এইখান থেকে এটা এগিয়ে এই জায়গায় চলে আসছে,
তখন কি এতটুকু দূরত্ব কিছু আছে না, ধরি এক্স, তাহলে এক্স মিটার আরো সামনে এগিয়ে গেল। আগে তো 10 মিটার দূরে ছিল, পরে আরো এক্স মিটার সামনে এগিয়ে গেল। এখন কি অবস্থান কি সেম আছে? তাহলে প্রসঙ্গ বিন্দু যে এটা ছিল, এটা সাপেক্ষে এর দূরত্ব ছিল 10 মিটার, কিন্তু পরে কি দেখা গেল যে এই বিন্দুটা এখানে না থেকে আরো সামনে চলে গেছে, আরো ধরি এক্স মিটার সামনে চলে গেছে। তাহলে মোট দূরত্বটা কি 10+x, বা এই এক্স এর জায়গায় ধরো 5 মিটার। তাহলে 5 মিটার হলে আগে ছিল 10 মিটার, পরে হচ্ছে 5 মিটার, তাহলে 15 মিটার। তাহলে আগে ছিল 10 মিটার, পরে হয়েছে 15 মিটার। অবস্থান কি সেম আছে? অবস্থান কিন্তু সেম নাই, দূরত্ব কিন্তু সেম নাই। তাহলে কি বলতে পারি আমরা, এখানে কি ঘটছে? গতি ঘটছে। ঠিক আছে না? আগে ছিল স্থিতি, যখন অবস্থানের পরিবর্তন হয় নাই, এখন অবস্থানের পরিবর্তন হয়েছে জন্য সেটা হয়ে গেছে কি গতি। এখন দেখো এটা তো সামনে এগিয়ে আসছে, কিন্তু এটা যদি এই দিকে চলে আসতো, এই বিন্দুটা, এই যে এই বিন্দুটাই ধরো এইখানে চলে আসছে, তাহলেও কি গতি হবে না? গতি হবে। অবস্থানের পরিবর্তন তো হয়েছে, তখন এতটুকু দূরত্ব কি 10 মিটারের চেয়ে কম না? যে লেস দেন 10 মিটার, লেস দেন 10 মিটার মানে কি 10 মিটারের কম, মানে অবস্থান তো সেম নাই। 10 মিটার যখন আছে তখন হচ্ছে স্থিতি, এখন 10 মিটারের চেয়ে কমলেও এটা গতি, বাড়লেও এটা গতি, বুঝছো না? আচ্ছা, এটা যেহেতু আগে স্থিতিতে আলোচনা করা হয়েছে বিস্তারিত, এটা অবশ্যই সমস্যা হবে না। এখন দেখো গতি স্থিতিও যেমন পরম স্থিতি আর আপেক্ষিক স্থিতি ছিল, এখানে গতিও কিন্তু পরম গতি এবং আপেক্ষিক গতি। দেখো তাহলে পরম গতি কি? পরম গতি কি সম্ভব? তোমরা আগে যে আমরা দেখলাম স্থিতির ক্ষেত্রে, সেখান থেকে কি বুঝলাম? পরম স্থিতি কি সম্ভব ছিল? অসম্ভব ছিল। তাহলে পরম গতিও সম্ভব না, এটা হচ্ছে অসম্ভব। পরম স্থিতিও সম্ভব নয়, পরম গতিও সম্ভব নয়। না সরি, এর আগে কি ছিল? স্থিতি, পরম স্থিতি। পরম স্থিতি তো সম্ভব নয়, কারণ পৃথিবীটাই ঘুরছে। পৃথিবীটা যদি ঘুরতে থাকে তাহলে কি পরম স্থিতি সম্ভব? পরম স্থিতি সম্ভব না। কিন্তু পরম গতি কিন্তু ঠিকই সম্ভব, কারণ পৃথিবী তো ঘুরতেছে, এটার বাইরে থেকেও গতিশীল, ভিতরেও গতিশীল। তাহলে কি পরম গতি সম্ভব? আমরা বলতে পারি সম্ভব। তাহলে পরম গতি আমরা সংজ্ঞাটা কি বলতে পারি? পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে। এখন পরম স্থিতিশীল বস্তু কিছু আছে? নাই কিন্তু। খেয়াল করো, পরম স্থিতি সম্ভব না। এখন এখানে আবার আছে পরম গতি। তাহলে পরম গতি কি সম্ভব? পরম গতি কার সাপেক্ষে আমরা চিন্তা করব? পরম গতি চিন্তা করব আমরা পরম স্থিতির সাপেক্ষে। মানে পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে কোনো কিছুর যখন গতি ঘটবে, তখন সেটাকে আমরা বলবো পরম গতি। যেহেতু পরম স্থিতি নাই, তাহলে পরম গতির কি কোনো অস্তিত্ব আছে? অস্তিত্ব নাই কিন্তু। কিন্তু আমরা যদি বাহ্যিকভাবে চিন্তা করতাম যে পৃথিবীটাও গতিশীল, আবার এর ভিতরে যেটা আছে সেটারও গতি ঘটছে, তাহলে কি পরম গতি আছে বলে আমাদের একটু মনে হতে পারতো আর কি। কিন্তু যখন আমরা পরম গতির ডেফিনেশনে গেলাম, তখন দেখলাম যে পরম গতি নির্ণয় করাই হয় পরম স্থিতির সাহায্যে। মানে পরম স্থিতিশীল কোনো বস্তুর সাপেক্ষে যখন কিছুর গতি ঘটবে, তখন সেটা হচ্ছে পরম গতি। এখন পরম স্থিতিশীল কোনো কিছুর অস্তিত্বই নাই, তাহলে কি পরম গতিশীল কোনো কিছুর অস্তিত্ব আছে? নাই। তাহলে এটাও কি অসম্ভব, অসম্ভব। তাহলে আপেক্ষিক গতি কি সম্ভব? অবশ্যই সম্ভব, যেহেতু আমরা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে যে কোনো কিছু আমরা যখন দেখি, সেটার যখন স্থিতি ঘটে তখন সেটা হচ্ছে আপেক্ষিক স্থিতি, আর প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কোনো কিছু যখন গতি ঘটে সেটা হচ্ছে আপেক্ষিক গতি। অর্থাৎ সবসময় আপেক্ষিক গতি সম্ভব। আচ্ছা, গতি স্থিতি জিনিসটা বোঝা গেছে। দেখো এখানে আছে বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতির মধ্যে প্রথমেই দেখো আছে সরল রৈখিক গতি। আসলে সরল রৈখিক গতিটা কি? কোনো কিছু যখন সময়ের সাথে সরল রেখায় চলতে থাকে সেটা হচ্ছে সরল রৈখিক গতি। মানে দেখো যে কোনো বস্তু বা বিন্দু যদি সময়ের সাথে সরল রেখায় চলতে থাকে, তবে সেটি কি? সেটি হবে সরল রৈখিক, সেটি হবে সরল রৈখিক গতি। আচ্ছা, সরল রৈখিক গতি ইংলিশে কি আছে এখানে? লিনিয়ার মোশন, সরল রৈখিক গতি। কোনো বস্তু বা বিন্দু যদি সময়ের সাথে সরল রেখায় চলতে থাকে, তবে সেই গতিটা হচ্ছে আমাদের সরল রৈখিক গতি। আসলে সরল রৈখিক গতির কি উদাহরণ? অনেক কিছু হতে পারে না? তুমি নিজেই ধরো সোজা হেঁটে যাচ্ছ, একদম সোজা, তাহলে তোমার গতি কি হবে? সরল রৈখিক গতি। একটা বাস বা একটা গাড়ি সোজা চলে যাচ্ছে, তাহলে তার গতি কি হবে? সরল রৈখিক গতি। এই জায়গায় দেখো কি আছে? একটা বুলেট ট্রেন। বুলেট ট্রেন অবশ্যই সবাই দেখছো, এই যে বুলেট ট্রেন। তাহলে বুলেট ট্রেন যদি রেল লাইন দিয়ে সোজা চলে যায়, তাহলে তার গতি কি হবে? সরল রৈখিক গতি। অর্থাৎ এক কথায় যে সময়ের সাথে সাথে কোনো কিছু যদি একদম সরল রেখায় চলতে থাকে, সরল পথে চলতে থাকে, তখন সেটা হচ্ছে আমাদের কি? সরল রৈখিক গতি।
পরে আছে দেখো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি? সার্কুলার মোশন। আচ্ছা, ঘূর্ণন গতি আমি যদি একটু বলি, ঘূর্ণন গতি হচ্ছে এমন একটা গতি যখন কোনো বস্তু বা কোনো বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুকে বা একটা সাপেক্ষ বিন্দুকে কেন্দ্র করে এবং সেই নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, তখন সেটা হচ্ছে কি? ঘূর্ণন গতি। এই ঘূর্ণন গতির সংজ্ঞাটা দেখবা, বৃত্তের যে সংজ্ঞা, মানে আমরা যে জ্যামিতিতে বৃত্ত করি, বৃত্তের একটা কিন্তু সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা হচ্ছে এমন যে একটা কেন্দ্রকে, মানে একটা বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা বিন্দু হতে শুরু করে সম্পূর্ণ পথ ঘুরে আবার সেই বিন্দুতে যখন আমরা ঘুরে আসি, তখন যেই একটা চিত্র তৈরি হয় সেটাই হচ্ছে বৃত্ত। এখন ঘূর্ণন গতিও এমন যে একটা বিন্দুকে কেন্দ্র করে সেই বিন্দু হতে সমান দূরত্ব বজায় রেখে যখন কিছু ঘুরতে থাকে। এই যে এখানে দেখো, আমি যদি একটু দেখাই, আমি যদি দেখাই এখানে দেখো কি আছে? একটা বৃত্ত আছে, একটা বৃত্ত আছে না? এইখান থেকে, এই বিন্দুটা থেকে যদি আমি এই পথ ধরে এরকম ভাবে ঘুরে আসি, যদি একটু আঁকা বাঁকা হচ্ছে দেখো, এইভাবে যদি ঘুরে আসি আবার এই বিন্দুতে আসি, তাহলে কি একটা বৃত্ত হয়ে গেল? এই রকম বৃত্তাকার পথে যখন কিছু ঘুরতে থাকে, যে মাঝখানে কি আছে? মাঝখানে আছে একটা কেন্দ্র। এই কেন্দ্র থেকে কি এই দূরত্বকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি না? এখানে আছে কেন্দ্র, কেন্দ্র থেকে এই পরিধির দূরত্বকে আমরা বলি ব্যাসার্ধ। তার মানে কি? এই যে কেন্দ্র, এই যে মাঝখানে একটা বিন্দু, সেটাকে আমরা বলি কেন্দ্র। এই বিন্দুকে কেন্দ্র করে এই বিন্দু হতে সমান দূরত্ব, সমান দূরত্ব কিভাবে? এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি? এই এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ সমান না? মানে এই দাগটা আর এই দাগ সমান না? তারপর এই দিকে যদি টানি, এইটা আর এটা সমান না? অবশ্যই সমান। তার মানে ব্যাসার্ধ সব জায়গায় সমান। তাহলে কি হচ্ছে দেখো, এই বিন্দুটাকে কেন্দ্র করে সমান দূরত্ব, মানে ব্যাসার্ধের সমান দূরত্ব নিয়ে যদি কোনো কিছু এরকম ভাবে ঘুরতে থাকে, তখন আমরা সেই গতিটাকে বলি কি? ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতি যদি আমি একটু সংজ্ঞা দিতে যাই, যে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যখন কোনো যখন কোনো কিছু ঘুরতে থাকে, যখন কোনো কিছু ঘুরতে থাকে, সেই গতিকেই ঘূর্ণন গতি বল। আচ্ছা, ঘূর্ণন গতির উদাহরণ দেখো, এখানে একটা দেওয়া আছে, এই যে একটা দেখো লাটিম দেওয়া আছে। আমরা যখন লাটিম ঘুরাই, লাটিম কি এভাবে ঘুরতে থাকে না? তাহলে লাটিমের গতিটা কি বলতে পারি আমরা? ঘূর্ণন গতি বলতে পারি না? কারণ লাটিমের এই নিচে দেখো একটা কি আছে? একটা পেরেক আছে, যে পেরেকটা আছে ভূমিতে। তাহলে এই যে পেরেকটা যেই বিন্দুতে পড়ছে, এই বিন্দুটাকে কেন্দ্র করে কি লাটিমটা ঘুরতেছে না? খেয়াল করো, এই বিন্দুটাই তো আমরা যে এখানে বলছি যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, তাহলে নির্দিষ্ট বিন্দুটা কি? এই যে এই বিন্দুটা, এই বিন্দুটাকে কেন্দ্র করে এই সম্পূর্ণ বৃত্ত, এই লাটিমটা ঘুরতেছে না? তাহলে লাটিমের গতিকে আমরা কি বলতে পারি? লাটিমের গতিকে আমরা বলতে পারি ঘূর্ণন গতি। আচ্ছা, এখানে হচ্ছে চলন গতি। চলন গতি যদি আমি বলি, চলন গতি কি? যখন কোনো একটা বস্তুর সকল কণা একই সাথে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তখন হচ্ছে সেটা কি? চলন গতি। মানে একটা বস্তুর ভিতরে যত কণা আছে, সকল কণা যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আমি যদি একটু লিখি যে কোনো বস্তুর সকল কণা যদি, আচ্ছা এটা কি পরে দেখতে সমস্যা হবে কিনা, এটা আমি একটু নিচে নামাই দিই। এখান থেকে আমরা একটু নিচে নামাই দিই, তাহলে দেখতে আর আশা করি প্রবলেম হবে না। তাহলে হচ্ছে চলন গতি। কি বলছিলাম আমরা? কোনো বস্তুর সকল কণা যদি
সমান, এটা আমাদের লেখা, যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তবে সেই গতিকে চলন গতি। আচ্ছা দেখো কি বলা হয়েছে, যে কোনো বস্তুর সকল কণা যদি সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে তখন সেই গতিটা হচ্ছে আমাদের চলন গতি। তাহলে চলন গতির একটা উদাহরণ কি দিতে পারি আমরা, যদি এই উদাহরণটা দিয়ে একটু ভালোভাবে দেখি, যে এখানে দেখো, এখানে একটা গাড়ি আছে, এখানে যদি একটা গাড়ি থাকে, এই যে এইখানে ধরো, এখানে আমি একটা বিন্দু চিন্তা করলাম, আবার এইখানে একটা বিন্দু চিন্তা করলাম। এখন গাড়িটার ভেতরে, সম্পূর্ণ গাড়িটার মধ্যেই তো এরকম বিন্দু আছে না? যখন এই গাড়িটা এই অবস্থানে আছে, এই অবস্থান থেকে এই অবস্থানে যখন চলে আসবে, খেয়াল করো ভালো করে জিনিসটা, চলন গতিটা কি? অনেকের আসলে এটা বুঝতে একটু সমস্যা হয় যে আসলে চলন গতি কি। তাহলে এই গাড়িটা এই অবস্থান থেকে যখন আরো সামনে এই অবস্থানে চলে আসলো, তাহলে তখন কি, তখন এই বিন্দুটাও কি যতটুকু সামনে আগাইছে এই বিন্দুটাও ততটুকু সামনে আগাইছে না? খেয়াল করো, খেয়াল করো ভালোভাবে দেখো, যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী একটা দূরত্ব আছে না? দূরত্ব ধরি 1 মিটার। এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার, এই দূরত্ব হচ্ছে 1 মিটার। এখন গাড়িটা এই অবস্থানে আছে, অর্থাৎ সামনে যে গাড়ির সামনের যে এটা, সেখান থেকে এটা আরো সামনে এসে এই জায়গায় চলে আসলো। তাহলে তখন এই যে গাড়ির মধ্যে যে একটা বিন্দু আমরা চিন্তা করছি, আবার এইখানে যে আরেকটা বিন্দু চিন্তা করছি, দুইটা একই সাথে এখানে চলে আসছে না? গাড়ির মধ্যেই তো আছে। তাহলে গাড়িটা যতটুকু দূরত্ব অতিক্রম করবে, গাড়ির মধ্যে যতগুলো বিন্দু আছে সেগুলো ততটুকু দূরত্ব অতিক্রম করবে না? এখন ধরি গাড়ির ভেতরে একজন মানুষ আছে, গাড়ির ভেতরে একটা যাত্রী আছে, তাহলে গাড়িটা সামনের দিকে যতটুকু আসলো, গাড়ির ভেতরের যাত্রীটাও অতটুকু সামনে আসলো না? একটু ভালো মতো চিন্তা করলেই এই জিনিসটা বুঝতে পারবা, যে গাড়ির মধ্যে, একটা গাড়ি যেহেতু একটা কম্প্যাক্ট জিনিস, এটার মধ্যে যতগুলা বিন্দু আমি চিন্তা করব, গাড়িটা যতটুকু সামনে যাবে সবগুলা বিন্দুই কিন্তু ততটুকু সামনে আগে গেল। তাহলে কি সেটা সংখ্যার সাথে মিলছে না? যে কোনো বস্তুর সকল কণা যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তবে সেই গতিকে চলন গতি বলে। তাহলে এখানে গাড়ির ক্ষেত্রেও একই জিনিস ঘটছে, যে গাড়ির মধ্যে যদি আমি কয়েকটা বিন্দু চিন্তা করি বা গাড়ির ভেতরে একটা যাত্রীকে চিন্তা করি, গাড়িটা যতটুকু সামনে আগাইলো এটার ভিতরের সেই যাত্রীটাও কিন্তু অতটুকু সামনে আসলো। আবার এই বিন্দুগুলা যদি চিন্তা করি, বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব আমি এখানে ধরছি যে 1 মিটার, এটা যখন গাড়িটা যখন সামনে আসছে এটার মধ্যবর্তী দূরত্ব কিন্তু 1 মিটারই, মানে এই দুইটা একই সাথে সামনের দিকে গাড়ির সাথে আগাইছে। বুঝছো না? তাহলে গাড়ি সেই একটা বস্তু, এবং সেই গাড়ির প্রত্যেকটা কণা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে যতটুকু দূরত্ব গাড়ি অতিক্রম করছে। বুঝতে পারছো? আশা করি বোঝা গেছে। তারপরে দেখো পর্যায়বৃত্ত গতি, অনেক ইম্পর্টেন্ট একটা গতি। পর্যায়বৃত্ত গতি, এটা নাম যে পর্যায়বৃত্ত গতি না, পর্যায়বৃত্ত গতি নামে কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটে একটা চ্যাপ্টারই আছে। পিরিয়ডিক মোশন এই নামে ইন্টারমিডিয়েটে একটা চ্যাপ্টারই আছে। তাহলে বুঝো পর্যাবৃত্ত গতি আসলে কত গুরুত্বপূর্ণ। এখানে একদম নর্মাল আলোচনা আর কি, একটু বলি তোমাকে। দেখো পর্যাবৃত্ত গতি কি? পর্যাবৃত্ত গতি হচ্ছে যখন কোনো একটা বস্তু বা বিন্দু, যখন কোনো একটা বস্তুই আমি বলি, যখন কোনো একটা বস্তু এর গতিপথের কোনো একটা বিন্দুকে একই সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। খেয়াল করো জিনিসটা, যে একটা বস্তু এর গতিপথের একটা বিন্দুকে একই সময় পর পর একই দিক থেকে যদি অতিক্রম করে তাহলে সেটা কি? সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আমি এটার আগে সংজ্ঞাটা লিখতে চাচ্ছি, যে দেখো কোনো বস্তু যদি এর গতিপথের কোনো বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেটি কি? তবে সেটি হচ্ছে পর্যায়বৃত্ত গতি।
দেখো এটা যদি আমি একটু নিচে নামিয়ে দিই, খেয়াল করো এখানে বলছে যে পর্যাবৃত্ত গতি হচ্ছে কোনো বস্তু যদি এর গতিপথের কোনো একটা বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আমি একটা উদাহরণ দিই, আগে ঘড়ির উদাহরণটাই দিই আমরা, যে ঘড়ি এখানে আমরা কি জন্য আনছি, ঘড়ির সাথে পর্যাবৃত্ত গতির আসলে কি সম্পর্ক। ঘড়ির সাথে পর্যাবৃত্ত গতির কিন্তু অনেক সম্পর্ক। এই যে দেখো, এই যে এখানে আমি যদি এখানে একটু বেসিক জিনিস দেখাই, যে এখানে ধরো একটা ঘড়ি আছে, এখানে কি 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 থাকে, একটা ঘন্টার কাঁটা থাকে, সরি একটা ঘন্টার কাঁটা থাকে, একটা মিনিটের কাঁটা থাকে, একটা সেকেন্ডের কাঁটা থাকে, সেকেন্ডের কাঁটাটা সবচেয়ে বড়। আচ্ছা দেখো তাহলে কি হয় আসলে, এই ঘন্টার কাঁটা, এটা যে আওয়ার ঘন্টার কাঁটা, এই ঘন্টার কাঁটাটা 12 ঘন্টা পর পর সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করে, মানে সম্পূর্ণ বৃত্তটা অতিক্রম করে আবার সেই বিন্দুতে আসে না। খেয়াল করো তো, এই যে দেখো এইখানে আমি দেখাই যে এই ঘন্টার কাঁটা যে এইখানে আছে, এই বিন্দুতে আছে, এই বিন্দুতে যে আছে, তাহলে 12 ঘন্টা পর কি হবে, 12 ঘন্টা পর এই সম্পূর্ণ এই ঘন্টার কাঁটাটা ঘুরতে 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 আবার এই জায়গায় আসবে। কারণ সম্পূর্ণ একবার এই ঘড়িটা ঘুরে আসতে ঘন্টার কাটার সময় লাগে কি 12 ঘন্টা, কারণ 12টা ডিজিট আছে এখানে, প্রত্যেকটা যদি 1 ঘন্টা করে সময় লাগে তাহলে 12টা অতিক্রম করতে আসতে 12 ঘন্টা সময় লাগবে। আবার যে মিনিটের কাটা আছে, মিনিটের কাটা কি প্রতি 60 মিনিট পর পর সেই অবস্থানে ফিরে আসবে না, কারণ কি প্রত্যেক ঘরে যদি 5 করে হয় তাহলে কি 5 × 12 = 60। তাহলে এই যে এখানে দেখো মিনিটের কাটা যে 7-এর উপরে আছে, এই মিনিটের কাটাটা সম্পূর্ণ 60 মিনিট পরে আবার এই জায়গায় চলে আসবে না, তাহলে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে না। দেখো এটা যদি বলি যে পর্যাবৃত্ত গতির সাথে কিভাবে সম্পর্কিত, এই যে 7-এর এখানে যে আছে, তাহলে 60 মিনিট পর পরে 7কে অতিক্রম করতেছে না মিনিটের কাটা, প্রতি 60 মিনিট পর পর আবার ঘন্টার কাটা প্রতি 12 ঘন্টা পর পর এই জায়গাটা অতিক্রম করতেছে না একই দিক থেকে, একই দিক থেকে, বুঝছো, একই দিক থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথাটা, যে সবসময় কি এই দিক থেকে, সবসময় হচ্ছে এই দিক থেকে অতিক্রম করতেছে। আমি যদি আরেকটু স্পষ্ট করে দেখাই, যে এই যে এই দিক থেকে অতিক্রম করতেছে একই দিক থেকে, অর্থাৎ কি এটাকে আমরা কি বলতে পারি, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মনে হয় না তোমরা জানো, যে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে আর কি, সেটা হচ্ছে ক্লকওয়াইজ, আর ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টা দিক হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে দেখো এই যে ঘন্টার কাঁটা প্রতি 12 ঘন্টা পর পর এই দিক দিয়ে ঘুরে এই জায়গাটা অতিক্রম করবে না, করবে। তারপর মিনিটের কাঁটা প্রতি 60 মিনিট পর পর এই 7কে এই দিক থেকে অতিক্রম করবে না, করতেছে। আবার সেকেন্ডের কাঁটা কি প্রতি 1 মিনিট পর পর এই জায়গাটা অতিক্রম করবে না, কারণ সেকেন্ডের কাঁটা এই সম্পূর্ণ বৃত্তটা ঘুরে আসতে 60 সেকেন্ড লাগে, মানে 1 মিনিট লাগে। তাহলে সেকেন্ডের কাঁটা প্রতি 60 সেকেন্ড পর পর এই জায়গাটা অতিক্রম করতেছে। অর্থাৎ এভাবেই আমাদের ঘড়িটা হচ্ছে পর্যাবৃত্ত গতির একটা সুন্দর উদাহরণ। আরও কি উদাহরণ দিতে পারি, যে কোনো কিছু উদাহরণ দিতে পারি আমরা, অনেক উদাহরণ থাকতে পারে পর্যাবৃত্ত গতির। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে দেখো, আচ্ছা ওই উদাহরণটা আমরা পরে দিচ্ছি, তোমরা একটা উদাহরণই দেখো, আরেকটা উদাহরণ আসবে পরে স্পন্দন গতির ওইখানে, স্পন্দন গতির ওইখানে কিন্তু পর্যাবৃত্ত গতির আলোচনা আছে, ওটা কি পরে আছে মনে হয়, চলো দেখি। এই যে সরল স্পন্দন গতি, এখানে দেখো সরল স্পন্দন গতি, এখানে একটা কথা বলতে হবে, সেটা কি জানো, এটা হচ্ছে বিশেষ ধরনের, এটা হচ্ছে বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। তাহলে সরল স্পন্দন গতি হচ্ছে একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। কেন বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, এখানে দেখো আমরা যখন সরল স্পন্দন গতির সংজ্ঞায় যাব, সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে কোনো একটা বস্তু যদি এর গতিপথের অর্ধেক সময় একদিকে আর অর্ধেক সময় বিপরীত দিক থেকে অতিক্রম করে, আমি আরেকবার বলতেছি দেখো, যে পর্যাবৃত্ত গতিতে চলমান কোনো বস্তু যদি এর গতিপথের কোনো একটা বিন্দুকে এর গতিপথের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিক থেকে অতিক্রম করে, তাহলে সেটা হচ্ছে স্পন্দন গতি। আমি আরেকবার বলতেছি দেখো, যে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি এর গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে এর গতিপথ মানে এটা যে গতি অবস্থায় আছে এই সম্পূর্ণ সময়ের অর্ধেক সময় যদি এক দিক থেকে আর বাকি অর্ধেক সময় যদি বিপরীত দিক থেকে অতিক্রম করে, সেটাই হচ্ছে আমাদের কি সরল স্পন্দন গতি। আমি যদি একটু লিখি দেখো, যে এটাকে কি বলছে, আমরা এটা একটু লিখি, যে খেয়াল করো
এই যে ঘন্টার কাঁটাটা প্রতি 12 ঘন্টা পর পর এই জায়গাটা অতিক্রম করতেছে না, এই জায়গাটা অতিক্রম করতেছে এই দিক থেকে, একই দিক থেকে, তাহলে কি এটা একটা পর্যায়বৃত্ত গতি। তাহলে এই বিন্দুটা অতিক্রম করতে ঘন্টার কাঁটার কত সময় লাগতেছে? 12 ঘন্টা করে সময় লাগতেছে। তাহলে 12 ঘন্টা হবে ঘন্টার কাঁটার পর্যায়কাল। খেয়াল করো, এটার নাম কি? পর্যায়কাল। তাহলে ঘন্টার কাঁটার পর্যায়কাল সমান 12 আওয়ার। আবার বলতেছি, জিনিসটা খেয়াল করো যে ঘন্টার কাঁটা প্রতি 12 ঘন্টা পর পর এই দিক থেকে ঘুরে সেই নির্দিষ্ট বিন্দুটা অতিক্রম করতেছে, তাহলে এটা একটা পর্যায়বৃত্ত গতি আমরা বুঝতে পারলাম। তাহলে একটা পর্যায় বা একবার ঘুরে আসতে যে সময় লাগে সেটা হচ্ছে সেই বস্তুর পর্যায়কাল। তাহলে আমি যদি সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে চিন্তা করি, সেকেন্ডের কাঁটা হচ্ছে প্রতি 1 মিনিট পর পর ঘুরে আসতেছে। তাহলে প্রতি 1 মিনিট পর পর ঘুরে আসলে সেকেন্ডের কাঁটার পর্যায়কাল কত? 1 মিনিট বা 60 সেকেন্ড। আবার মিনিটের কাঁটা প্রতি 60 মিনিট পর পর ঘুরে আসতেছে, তাহলে মিনিটের কাঁটার পর্যায়কাল কত? 60 মিনিট। তেমনি ভাবে এই সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে দেখো, কোন পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণা যদি এর পর্যায়কালের বা গতীয় কালের পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় পূর্বের দিকের বিপরীত দিকে গতিশীল অবস্থায় থাকে, তবে সেটি কি? সরল স্পন্দন গতি। আচ্ছা, তাহলে দেখো, তাহলে কি পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা, মানে সরল স্পন্দন গতির প্রথমেই বলা হয়েছে যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণা, অর্থাৎ সরল স্পন্দন গতি হওয়ার মানে একদম বেসিক সূত্র হচ্ছে এটাকে আগে কি পর্যায়বৃত্ত গতি হতে হবে। আচ্ছা, ধরলাম এটা পর্যায়বৃত্ত গতি হইলো, তাহলে বস্তুটা ধরলাম এটা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণা। তারপরে কি বলছে? যদি এর পর্যায়কালের অর্ধেক সময়, মানে আমরা এর আগে কি দেখলাম যে ঘন্টার কাঁটার পর্যায়কাল কত? 12 ঘন্টা। মিনিটের কাঁটার পর্যায়কাল কত? 60 মিনিট। তাহলে পর্যায়কালের অর্ধেক সময় মানে যতটুকু সময় সে সম্পূর্ণ জায়গাটা ঘুরে আসছে সেটা হচ্ছে পর্যায়কাল। এই কালের অর্ধেক সময় যদি একদিকে গতিশীল থাকে এবং বাকি অর্ধেক সময় যদি আগে যেই দিকে গতিশীল ছিল তার বিপরীত দিকে গতিশীল থাকে, সেটাই হচ্ছে আমাদের সরল স্পন্দন গতি। আরেকবার খেয়াল করো যে পর্যায়কাল যে আছে, পর্যায়কালের অর্ধেক সময় একদিকে ঘুরতেছে আর বাকি অর্ধেক সময় একদিকে যে ঘুরলো, এটা যেদিকে ঘুরলো তার বিপরীত দিকে ঘুরে, সেটাই হচ্ছে আমাদের সরল স্পন্দন গতি। এখানে দেখো একটা পেন্ডুলাম দেওয়া আছে, এটার নাম হচ্ছে পেন্ডুলাম। পেন্ডুলামটা যদি আরেকটু বড় করি, এখানে একটা পেন্ডুলাম আছে দেখো। তাহলে পেন্ডুলামটা কি হয়? এই যে এইখানে এটা কিন্তু একটা, তিনটা না, এখানে তিনটা অবস্থান, কিন্তু পেন্ডুলাম কিন্তু এই একটা, মানে এখানে ধরো উপরে একটা বেস আছে, সেই বেস থেকে সুতা দিয়ে একটা এরকম গোলক ঝুলাই দিছে, সেটা হচ্ছে পেন্ডুলাম বলতেছি আমরা। এটা হচ্ছে অবস্থান, মানে পেন্ডুলামের অবস্থান একবার এই জায়গায়, পেন্ডুলামের অবস্থান একবার এই জায়গায়। তাহলে কি হয়েছে? এই পেন্ডুলামটা এইভাবে ঝোলানো, এই পেন্ডুলামটাকে টেনে নিয়ে এই জায়গায় নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, তাহলে কি হবে চিন্তা করো যে পেন্ডুলামটা সোজা ঝোলানো আছে, এটাকে ধরে আমি একদিকে নিয়ে গেলাম, তারপর ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি হবে? সেটা একবার এইদিকে আসবে, আবার এইদিকে যাবে, আবার এইদিকে আসবে, এরকম না? এখন যদি বাতাসের কোনো বাধা না থাকে বা কোনো বাধা বল না থাকে, সেটা কি অনন্তকালে এরকমভাবে দুলতে থাকবে? এটা আমরা পরবর্তীতে আমাদের বিভিন্ন নিউটনের সূত্র আছে এই সেই, ওইখান থেকে আমরা জানতে পারবো যে কোনো কিছু যদি বাধা না দেওয়া হয় তাহলে সেটা অনন্তকাল যেইভাবে গতিশীল ছিল ওইভাবে গতিশীল থাকবে। মানে এরকম ভাবে ঝোলানো আছে একটা পেন্ডুলাম, একটা বল, সেই বলটাকে আমরা টেনে নিয়ে গিয়ে এখান থেকে ছেড়ে দিলাম, এখান থেকে যদি ছেড়ে দিই তাহলে কি এটা এভাবে মানে দুলতে থাকবে। এটা একটু তুমি চিন্তা করলে বুঝতে পারবা যে আসলে মানে দুলতেছে, দোলার আকারটা কি বা কোন আকৃতিতে এটা দুলতেছে, তাহলে এইভাবে দুলবে। অর্থাৎ এখানে একটা চিত্র দেওয়া আছে যে এইখান থেকে যদি আমি ছেড়ে দেই তাহলে এই পেন্ডুলামটা একবার এই দিকে যাবে, সর্বোচ্চ একটা অবস্থানে যাবে। তুমি খেয়াল করো যে একটা পেন্ডুলাম যদি এখান থেকে ছেড়ে দিই তাহলে সেটা এর মানে
মাঝখান থেকে যেখান থেকে নিয়ে গেছিলাম সেই অবস্থানটা অতিক্রম করবে, আরও উপরের দিকে যাইতে থাকবে। খেয়াল কর, এখান থেকে ছাড়লাম, ছাড়ার পরে এইটা আবার যাইতে যাইতে উপরে যেতে যেতে একটা নির্দিষ্ট অবস্থানে যাবে। সব সময় তো আর ঘুরতে থাকবে না, মানে উপরের দিকে কি যাইতেই থাকবে? থাকবে না কিন্তু। কারণ কি? কারণ হচ্ছে এই যে একটা পেন্ডুলাম, এর ওজন আছে না? ওজনটা কি? নিচ দিকে, ওজনটা নিচ দিকে। তোমাদের এর আগের চ্যাপ্টারে দেখবে আমি একটু নিয়ে কথা বলছিলাম, যে কি নিয়ে? উপাংশ, বলের উপাংশ নিয়ে। এখন স্মরণটা যদি মানে ওজনটা যদি এদিকে থাকে, এটার একটা উপাংশ, ওজনের উপাংশ এইদিকে থাকবে। এইদিকে থাকলে এইদিকে একটা টান সে অনুভব করবে। উপরের দিকে যাওয়ার জন্য তো শক্তি প্রয়োজন, একটা উপরের দিকে টান প্রয়োজন, কিন্তু উপরের দিকে টান শেষ হয়ে গেছে, তখন নিচের দিকে আবার টান দিবে। ওজনটা যে নিচ দিকে আছে, সেই ওজনটার জন্য এটা আর উপরে যাইতে পারবে না, একটা অবস্থান পর্যন্ত যাবে, তারপরে থেমে যাবে। থেমে কি ওই জায়গায় থাকবে না, ওইখানে থামবে, একটা মুহূর্তের জন্য থামবে, আবার সেই মুহূর্ত থেকে আবার গতিশীল হবে। অর্থাৎ এই অবস্থানে আসলো, আবার সেটা আস্তে আস্তে এই অবস্থানে আসবে, আবার কি এর উপরে যাইতে পারবে না, তখন আবার কি ওজনের একটা টান আছে, সেই টানের কারণে আবার এদিকে চলে আসবে। ঠিক আছে? তাহলে এইটা কিভাবে একটা সরল স্পন্দন গতির উদাহরণ, খেয়াল করো। এই অবস্থান থেকে কোনো কিছু যদি ছেড়ে দেই, তাহলে সেটা এখানে গেল, আবার এখানে আসলো। এটা কি একটা পর্যাবৃত্ত গতি? দেখি তো পর্যাবৃত্ত গতি কিনা। এইখানে গেল, আবার এখানে আসলো। দেখো, ধরি এই যে এই জায়গা, এইটা একটা অবস্থান, এই যে আমি এখানে দাগ দিচ্ছি, এটা ধরে একটা অবস্থান। তাহলে এখান থেকে যদি আমি পেন্ডুলামটা ছাড়ি, এইটা এভাবে গিয়ে আবার এখান থেকে ফিরে আসতেছে। তাহলে এইটা যে এখান থেকে গিয়ে আবার এখান দিয়ে আবার এই আগের অবস্থানে ফিরে আসলো, এই অবস্থানটা অতিক্রম করলো না? যত সময় অতিক্রম করলো, আবার যদি আমি ছেড়ে দিই, আবার এটা গিয়ে আবার ফিরে আসবে, সেম সময় আবার এটাকে অতিক্রম করলো না? খেয়াল করো তো, যে পর্যাবৃত্ত গতির সংজ্ঞার মধ্যে কি বলা হয়েছে, যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোণ হবে সেটাই যেটা তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে সমান সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। তাহলে একই দিক থেকে কিভাবে অতিক্রম করতেছে? সবসময় কি এই দিক থেকে অতিক্রম করতেছে না? আমি যেভাবে বলি এইভাবে একটু চিন্তা করো, যে এটা হচ্ছে পেন্ডুলাম, এটাকে যদি ছেড়ে দেয়, এটা এখানে গেল, আবার এই দিক থেকে এই দাগটা অতিক্রম করছে এই দিক থেকে। তাহলে একবার হলো, একবার হলে কি আমরা সেটাকে কি পর্যাবৃত্ত গতি বলতে পারবো? যদি বারবার একই ঘটনা ঘটে, তখন আমরা বলবো পর্যাবৃত্ত গতি। তাহলে ধরি আমরা কোনো বাধা নেই, তাহলে কি এটা সবসময় এভাবে দুলতে থাকবে না? তাহলে কি এটা এভাবে গেল, আবার এখানে আসলো, তাহলে এই দিক থেকে আবার এই দাগটা অতিক্রম করলো, আবার ছেড়ে দিলাম, আবার এখানে গেল, আবার অতিক্রম আসার সময় এই দাগটা অতিক্রম করলো, আবার ছেড়ে দিলাম, আবার এই অবস্থানে গেল, আবার আসার সময় এই দাগটা অতিক্রম করলো। তাহলে কি প্রত্যেকবার আসার সময় একই দিক থেকে এই অবস্থানটা অতিক্রম করতেছে না? তাহলে এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এখন পর্যাবৃত্ত গতি হলেই তো হবে না, সরল স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতির একটা এক্সেপশনাল কেস। এর কারণে দেখো এখানে বলা হয়েছে যে বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। তাহলে কি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, অর্ধেক সময় বিপরীত দিকে, এইটা এখন আমরা দেখি মিলে কিনা। তাহলে দেখো, এখান থেকে যদি আমরা সারি, আবার এখান থেকে ফিরে আসতে যে সময় লাগে, সেটা কি পর্যায়কাল না? সেটা হচ্ছে পর্যায়কাল। তাহলে পর্যায়কাল হলে পর্যায়কালের অর্ধেক সময়, অর্থাৎ অর্ধেক সময় কি হবে? যেতে, শুধু যেতে যে সময়টা লাগে সেটা হবে অর্ধেক, আবার শুধু আসতে যে সময় লাগে সেটা আমরা বলতে পারি অর্ধেক। তাহলে কি এই যে এখান থেকে এই অবস্থানে আসলো, এই দিকে আসলো, এই দেখো অ্যারোটা খেয়াল করো, এইদিকে দেখো অ্যারো দেওয়া আছে, এই যে এটা দেখো, মানে এই অবস্থান থেকে যে এখানে আসলো, এই দিক থেকে আসলো, আবার যখন এই অবস্থান থেকে এই দিকে আসবে, তখন আবার এই দিকে আসবে। দিক বিপরীত না? দিক বিপরীত। আমরা যখন পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে চিন্তা করছি, তখন বলছে যে বারবার একই দিক থেকে যদি অতিক্রম করে সেটা পর্যাবৃত্ত গতি। কিন্তু সরল স্পন্দন গতির ক্ষেত্রে কি হতে হবে? যে পর্যায়কালের অর্ধেক সময়, অর্থাৎ শুধু আসবে একদিক থেকে, আবার যাবে আরেক দিক থেকে। এই যে আসলো এই দিক থেকে, খেয়াল করো, এই যে এই দিক থেকে আসলো, আবার যখন এই অবস্থান থেকে যাবে, তখন আবার এই যে এই দিক থেকে যাবে। অর্থাৎ এটা হাইলাইটার দিয়ে দেখাই, যে এখান থেকে যদি ছেড়ে দেই, এইটা এই দিক থেকে যাবে, অর্থাৎ দিক দিক হবে এই দিকে। আবার এইখান থেকে যখন এটা চলে আসবে আবার, তখন আবার এই দিকে চলে আসবে। অর্থাৎ দেখো, একবার একদিকে, একবার তার বিপরীত দিকে আসতেছে, এভাবে দুলতেছে। তাহলে প্রথমে আমরা প্রমাণ করলাম যে পেন্ডুলামের গতি একটা পর্যাবৃত্ত গতি। এখন শুধু পর্যাবৃত্ত গতি তো হলে হবে না, আমাদের সরল স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতির একটা বিশেষ উদাহরণ। তাহলে কি এটা সরল স্পন্দন গতি হবে তখনই যখন পর্যায়কালের অর্ধেক সময় গতিপথের একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে অতিক্রম করবে। এই যে আমরা তখন এটাও প্রমাণ করলাম যে গতিপথের অর্ধেক সময় এদিকে আসছে, বাকি অর্ধেক সময় এদিকে আসছে, সুতরাং এটা হচ্ছে সরল স্পন্দন গতি। এরই মাধ্যমে এখানেও আর নাই, দেখো আমরা যতগুলা গতি আছে, গতির উদাহরণ তোমার বই আছে, সবগুলো ইনশাল্লাহ শেষ হয়ে গেছে। তাহলে আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছো। আজকে হচ্ছে একদম বেসিক জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলো আসলে তোমার এমসিকিউ এর জন্য একটু ইম্পর্টেন্ট, কিন্তু এর সামনের লেকচারগুলোতে আস্তে আস্তে তোমার গভীরের যে বিষয়গুলো আছে, যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো, সুন্দর সুন্দর ম্যাথ বা কীভাবে ম্যাথগুলো সলভ করবো, সেগুলো আস্তে আস্তে আসবে। তাহলে সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।